সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করবে দুদক। 5 বছরে 400 বিঘা জমির মালিক হয়েছেন সাবেক আইজিপি বেনজির, সম্পদের অনুসন্ধানে চিঠি। আওয়ামী লীগের তৈরি অসংখ্য আজিজ বেনজিরকে ধরতে হবে দাবি মির্জা ফখরুলের। অপরাধীদের শাস্তি পেতেই হবে, জিরো টলারেন্সে শেখ হাসিনা, বলেছেন ওবায়দুল কাদের। এমপি হত্যায় এখনো মোটিভ বের করা সম্ভব হয়নি, জানিয়েছেন বিএনপি কমিশনার। কলকাতায় উদ্ধার করা দেহের অংশের ফরেনসিক পরীক্ষা। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বে নির্ভরযোগ্য নাম বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করবে দুর্নীতি দমন কমিশন। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি বলেন, আজিজ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করা হবে। দুদকের শিডিউলভুক্ত অপরাধ হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের কাছে আবেদন করে। সেখানে বলা হয়, দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, সেনাবাহিনীরও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ ব্যাপারে দুদকের নিষ্ক্রিয়তা দুঃখজনক বলেও মন্তব্য তার। দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নাই। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। আমি এখনো দেখি নাই। আমাদের সব অভিযোগ দেখি, সব যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পর্যালোচনা করা হয় এখানে। সেটাও করা হবে, শিডিউলভুক্ত হলে হবে। শত শত কোটি টাকার মালিক হলেও বর্তমানে 1 টাকাও খরচ করতে পারছেন না পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ ওঠায় বেনজির পরিবারের বিদেশ সফর বন্ধেও দুদক পদক্ষেপ নিচ্ছে। দুদকের তথ্য, মাত্র 5 বছরে 400 বিঘা জমির মালিক বেনজির ও তার স্ত্রী এবং তার 3 মেয়ে। প্রভাবশালী সাবেক আইজিপির আরও সম্পদের খোঁজে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছে দুদক। বিদেশে তার সম্পদের সন্ধানে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে। সংস্থাটি বলছে, নিয়ম মেনেই সম্পদ জব্দের প্রক্রিয়া চলমান। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন আইকর টাওয়ার লেকঘেঁষা ভবনটির 12 ও 13 তলায় স্ত্রী ও মেয়ের নামে 2200 স্কোয়ার ফুটের 4টি ফ্ল্যাট কিনেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। খাতা কলমে ফ্ল্যাটগুলোর মূল্য 20 কোটি টাকার বেশি হলেও প্রতিটি ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে 53 থেকে 56 লাখ টাকা। আশ্চর্যের বিষয়, প্রায় 100 কোটি টাকার এই সম্পদ একদিনই কিনেছেন বেনজির আহমেদ। 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেতন ভাতা বাবদ সর্বোচ্চ 2 কোটি টাকা যার আয় হওয়ার কথা, শুধু স্ত্রীর নামেই সেই মানুষটি কিনেছেন 531 একর জমি। দুদকের তালিকায় বেনজির, তার স্ত্রী ও 3 মেয়ের নামে ঢাকা ও আশপাশে রয়েছে 201টি জমির দলিল। প্রভাবশালী এই আইজিপি 2019 থেকে 2023 সাল পর্যন্ত সব থেকে বেশি সম্পদ গড়ে তুলেছেন 4টি ব্যবসায় প্রতিষ্ঠান, যার শতভাগ মালিকানা বেনজির পরিবারের হাতে। সেই সাথে 15টি ব্যাংকের আংশিক মালিকানা রয়েছে তাদের। এসব কোম্পানির অর্থ জমা পড়ত 33টি ব্যাংক অ্যাকাউন্টে, আর 3টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালনা করতেন শেয়ার মার্কেট। পূর্বাঞ্চলের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় 40 কাঠার উপর গড়ে ওঠা অট্টালিকার মালিক বেনজির আহমেদ। ডুপ্লেক্স বাড়িটি গড়ে তুলেছেন চাকরিতে কর্মরত অবস্থায়। উঠছে চাই 4-5 বছর, মানে জিগাইলাম এটা কার বাড়ি, পরে ওনার বললো এটা বেনজির বাড়ি। বেলা বেলজিয়ামে আইলো, কিছুদিন আগে বইলো, বাসার মধ্যে দেখলাম। দুদক বলছে, প্রত্যেক জেলায় তার সম্পদ অনুসন্ধানে চিঠি পাঠানো হয়েছে। বিদেশেও তার সম্পদের সন্ধান পেতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে সংস্থাটি। আদালত যে আদেশটা দিয়েছে এখন পর্যন্ত সেটা ক্রোক অবস্থায় হয়েছে। ক্রোক হইল মানে আদালতের মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসলো, আদালতের নিয়ন্ত্রণে আসলো। এখন সম্পত্তি যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি কমিশন মনে করে যে এই সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা দরকার দেখভাল করার জন্য, তখন কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিলে
আমরা বিজ্ঞ আদালতে রিসিভার নিয়োগের জন্য দরখাস্ত দেব। বেনজির আহমেদ সম্পদের যে পাহাড় গড়ে তুলেছেন তার আয়ের উৎস জানতে আগামী 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে দুদক। সেই সাথে 9 জুন তার স্ত্রী ও 3 মেয়েকেও তলব করা হয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, অসংখ্য বেনজির আজিজ তৈরি করেছে বর্তমান সরকার, তাই বেনজির আজিজের দায় ক্ষমতাসীনরা এড়াতে পারে না। এসব দুর্নীতিবাজদের কারণে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। তারা বলেন, সরকারের পরিবর্তন ছাড়া অবস্থা ভালো হবে না। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। সব বিপর্যয় মোকাবেলা করে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম এগিয়ে নেওয়ার কথা বলেন বিএনপি নেতারা। আমরা সেই আন্দোলন করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ এই বর্তমান স্বৈরাচারী সরকারকে আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারিত করে দেশের জনগণের সরকার ইনশাআল্লাহ পুনরায় কায়েম করব। তো আজকে এই যে কথাটা ভারত থেকে ভারতের লোক বলল যে বাংলাদেশের মানুষকে জেলে দিয়ে মেরে হত্যা করে নির্বাচন তারা জয়লাভ করেছে, ভারত এটা মোদী কায়েম করতে চায় কথা বলছে কেজরিওয়াল, আমাদের কথা নয়। তো আমাদের যদি বুঝতে বাকি থাকে যে এখন কি হতে যাচ্ছে, ভারতের অনেক বিদগ্ধ গুণীজন কিন্তু আগামী দিনের সম্পর্কে শঙ্কা প্রকাশ করে চলেছেন। বিএনপি নেতারা মনে করেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে, অথচ বিভাজনের রাজনীতি না করে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। বর্তমান সরকার দেশকে লুট করে খাচ্ছে অভিযোগ করে নেতারা বলেন, ক্ষমতাসীনরা এখন বর্গিতে পরিণত হয়েছে। আমাদের মধ্যে কেউ কেউ অনেক হতাশ, আওয়ামী লীগ বোধহয় টিকেই গেল। ভাইরে, এই চোরদের দল, যেখানে সেনাপ্রধান পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাজ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। অতএব নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে, একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। ৭৪-এর দুর্ভিক্ষ আওয়ামী লীগের দুর্নীতির কারণে হয়েছিল বলে জানান বিএনপি নেতারা। এখনো দেশের মানুষ ভালো নেই বলে মনে করেন তারা। বলেন, দেশ বাঁচাতে ক্ষমতাসীনদের হটানোর বিকল্প নেই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকার চোর আর লুটেরা তৈরির কারখানা। তার দুটো স্যাম্পল, আজিজ ও বেনজির। যারা আজিজ বেনজির তৈরি করেছে তাদের এমনি এমনি যেতে দেওয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামের একটি সংগঠন। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার পতনের ভয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করছে। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। মান্না বলেন, মিথ্যা দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার, অথচ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বেরোলেও নিজেদের লোক হওয়ায় আজিজ ও বেনজিরকে গ্রেফতার করা তো দূরের কথা, একটি মামলাও দেয়নি সরকার। কত শত নয় হাজার কোটি টাকা বানিয়েছে লোক লুট করে, সেগুলোর কোনো ব্যবস্থা নেয় নাই। অথচ বেগম জিয়া বিদেশ একটা সহায়তা দিয়েছিল 2 কোটি টাকা, টাকা মেরে খান নাই। সেই টাকা 2 কোটি এখন সুদের আসলে 8-10 কোটি টাকা হয়ে গেছে। তাকে প্রায় সারা জীবনের জন্য কারাবাসের সাজা দিয়েছে, কিন্তু বেনজিরের নামে এখনো মামলাও হয়নি। যারা বেনজিরকে তৈরি করেছেন, যারা আজিজকে তৈরি করেছেন, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। যে এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না, ওদের বটি বটি করে টুকরা করা হচ্ছে। কত হৃদয় বিদারক বিষয়,
খুব বড় বড় করে বলে 3 বারের এমপি 3 বারই ভোট ডাকাতি করেছে, ওরা ডাকাতের সর্দার। লজ্জা নাই, যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই করছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ একান্তই ব্যক্তিগত। আওয়ামী লীগের এতে কোনো দায় নেই। দুর্নীতির প্রমাণ পেলে কাউকে ছাড় দেবে না সরকার। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানান, উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে দলের সন্তুষ্টি জানান। বলেন, বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ হয়েছে। তিনি জানান, এই পর্যায়ে উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। আমরা এবার আরো খারাপ উপস্থিতির হারটা আরো কমে যাবে ভেবেছিলাম, কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ দেশে যে একটা দুর্যোগ, একটা সাইক্লোন, প্রলয়ন করি একটা সাইক্লোন, এর মধ্যে 35% বা তার চেয়ে কিছু বেশি, আমি বলবো মোটামুটি সন্তোষ। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। জানান, কর্তব্যে অবহেলার কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বেনজিরের যে কেরিয়ার, তার যে পার্সোনালিটি, তাকে তো বাইরে থেকে আপনারা কেউ ভাবেননি, এখন যা শোনা যাচ্ছে এটা তো আপনারা ভাবেননি, কেউই ভাবেনি। আজিজ আহমেদ অত্যন্ত বিচক্ষণ অফিসার, খুব পড়াশোনা জানা অফিসার, তার কিছু ডিগ্রি আছে যেটা অন্য সেনাপ্রধানদের অনেকেরই ছিল না। এখন আসলে যোগ্যতার জন্যই সেনাপ্রধান করা হয়েছে, এবং সে যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে, তদন্ত হবে, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড়তে হবে। প্রাইম মিনিস্টারের অফিসে 2 জন গুরুত্বপূর্ণ লোক আছে, তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। সেটাকে আপনার রিপোর্ট করেছেন? না, দুর্নীতির অভিযোগ আছে কিনা আমি তো জানি না। তাদের নিশ্চয়ই কোনো কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে, দায়িত্ব পালনে, সেখানে কি রকম সেটা তো আমি জানি। নির্বাচনের পর দুর্ভিক্ষ হবে, বিএনপির এমন ধারণা কর্পূরের মতো উড়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশে একটা দুর্ভিক্ষ হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মূল ঘাতক আখতারুজ্জামান শাহীন আমেরিকায় পালিয়ে যাওয়ায় হত্যার মোটিভ উদ্ঘাটন করা যাচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে কলকাতায় সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে পাওয়া মাংসের দলা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা বলেছেন ডিবি প্রধান হারুনা রশিদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 15 দিন পার হলেও এখনো ধোঁয়াশা কাটেনি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার কারণ নিয়ে। এমনকি খুঁজে পাওয়া যায়নি আনারের লাশ। মোটিভ উদ্ঘাটন ও লাশের খোঁজে কলকাতা পুলিশের সঙ্গে তদন্ত করছে বাংলাদেশি গোয়েন্দারা। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এখনো হতাশ হওয়ার কিছুই নেই, রহস্য বের হবেই। এই সেফটি ট্যাঙ্কি সোয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে, এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। এদিকে ডিএমপি কমিশনার জানান, মূল ঘাতক আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করলে বেরিয়ে আসবে এমপি খুনের রহস্য। তাকে গ্রেপ্তারে ভারতের সঙ্গে আলোচনা চলছে। হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ, এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায়ী এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে, ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমপি আনোয়ারুল আজিম আনার মামলাটি তদন্ত করার দাবি করেন
হাবিবুর রহমান, জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বব্যাপী যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে এই অর্থ ব্যয় করার আহ্বানও জানান তিনি। দেশে দেশে যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব তুলে ধরে ক্ষুধা দারিদ্র্য নির্মূলে তিনি জোর দেন। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বের সংঘাতপূর্ণ স্থানগুলোতে শান্তিপূর্ণ ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বস্ত নাম বাংলাদেশ। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন এবং বিশ্ব শান্তিরক্ষায় শাহাদত বরণকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ শান্তিরক্ষীদের স্মরণের পাশাপাশি আহতদের সম্মাননা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশের জন্য সম্মান বয়ে আনা শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসাও করেন তিনি। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। আমরা আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে 36 বছর উদযাপন করছি। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে। যুদ্ধ আর অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে দারিদ্র্য আর ক্ষুধা দূর করায় মনোযোগী হতে আবারও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটা আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। পরে দক্ষিণ সুদান সহ বিভিন্ন দেশে শান্তি মিশনে থাকা শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নে গর্বিত অংশীদার বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠানোয় 13 বার প্রথম হবার গৌরব অর্জন করেছে লাল সবুজের এই পতাকা। জাতিগত সংঘাত নিরসনে প্রাণ দিতে হয়েছে 168 বাংলাদেশি শান্তিরক্ষীকে। ফরুক বাবুর বিশেষ প্রতিবেদন। বিশ্বে দ্বন্দ্ব ও সংঘাতপূর্ণ বিভিন্ন স্থানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বীর সেনানীরা। শান্তিরক্ষী হিসেবে ব্লু হেলমেটে জীবন বাজি রেখে লড়ছেন সহিংসতাকারী শক্তির বিরুদ্ধে। হতাহত হওয়ার ঝুঁকি উপেক্ষা করে শান্তি রক্ষায় মরিয়া তারা। গত 4 দশকে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের 1,94,856 জন শান্তিরক্ষী। বর্তমানে 13টি দেশে নিয়োজিত 6,092 জন। শান্তিরক্ষীদের বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে বাংলার সংস্কৃতিও ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ ও আঞ্চলিক বৈষম্য পেছনে ফেলে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিজেদের উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার সেবায়। পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, সততা আর মানবাধিকতার নজির স্থাপন করেছেন বিশ্ববাসীর সামনে। শান্তিরক্ষী পাঠানো হচ্ছে বিদেশে জাতিসংঘের আন্ডারে, তো ওই দেশের অবস্থা কিরকম ওইটা একটা সম্যক ধারণা নিয়েই কিন্তু ওখানে পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকে আমরা যেহেতু অনুশীলন করে যাচ্ছি, সেই কারণে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা ওখানে গিয়ে পেশাদারিত্বের চৌকস বা সক্ষমতা বেশি দেখাতে পারছি।
টানা 3 বার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে শীর্ষ অবস্থান ধরে রাখার গৌরব অর্জন আছে বাংলাদেশি সেনাদের। 1988 সালে ইরাক ইরানে শান্তি মিশনে 15 সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘের নীল হেলমেটের সারিতে যোগ দেয় বাংলাদেশ। সংঘাতপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছেন 168 জন বীর। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিশেষ গৌরব। আমাদের শান্তিরক্ষী বাহিনীরা বারংবার প্রথম স্থান অধিকার করেছে, সে কারণে অনেক দেশ তাদের মাথা ব্যথার কারণ হয়েছে। আর এটার সাথে জিও পলিটিক্স জড়িত। আমাদের অবশ্যই ফাইট করতে হবে, কারণ এটা আমাদের একটা ন্যাশনাল আর্মি, ন্যাশনাল আর্ম ফোর্সেস। সো এই জায়গাটায় ফরেন মিনিস্ট্রি একটা অবদান রাখতে পারে, এবং আমরা নাগরিক হিসাবেও এটার পিছনে আমরা থাকা উচিত আমার মনে হয়। বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে সম্মত রাখতে শান্তি রক্ষায় পুরুষের পাশাপাশি যুক্ত হচ্ছেন নারীরাও। চিকিৎসক, বৈমানিক সহ এ পর্যন্ত মিশনে অংশ নিয়েছেন 3038 নারী। বর্তমানে মিশনে আছেন 493 জন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির পাশাপাশি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে কলাপাড়ায়। জেলায় 3,27,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 2,000-এর বেশি বাড়ি পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম আজ প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের স্থান পরিদর্শনের পর জানান, দুর্যোগ কবলিত এলাকা মঠবাড়িয়া, পাথরঘাটা সহ উপকূলীয় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রী কলাপাড়ায় অবতরণ করবেন। সেখানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য, তাদেরকে সচক্ষে দেখার জন্য সাতক্ষীরা, খুলনার উপকূলবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত বাঁধ সহ নানা অবস্থা সরজমিনে নিজ চোখে পর্যবেক্ষণ করে কলাপাড়া, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা তিনি আসবেন। এখানে বানভাসী ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ কার্যক্রমে তিনি ত্রাণ বিতরণ করবেন। তৃতীয় ধাপে দেশের 87টি উপজেলায় ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিতরা প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী রুহুল আমিন ও সদরে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সাতক্ষীরার সদর ও কলারোয়ায় মশিউর রহমান বাবু ও আমিনুল ইসলাম লালটু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শরীয়তপুরের ডামুড্ডা ও গোসাইরহাটে আব্দুর রশিদ গোলন্দাজ ও আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। খাগড়াছড়ির মহালছড়িতে JSS-MN সমর্থিত বিমল কান্তি চাকমা ও লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ প্রসিদ্ধ সমর্থিত সুপার জ্যোতি চাকমা নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের দিলদুয়ারে মাহমুদুল হাসান মারুফ বিজয়ী হয়েছেন। ফেনী সদরে সুসেনশীল, সোনাগাজীতে জহিরুদ্দিন লিপটন ও দাগনভূঞা উপজেলায় দিদারুল কবির রতন পুনরায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। লালমনিরহাট সদরে কামরুজ্জামান সুজন নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রামের ফুলবাড়িয়ায় এজাহার আলী ও ভোরঙ্গা মারিও নুরুন্নবী চৌধুরীর বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আব্দুর রশিদ তালুকদার ও লাখাই উপজেলায় মুশফিউল আলম আজাদ নির্বাচিত হয়েছেন। রাঙামাটির লঙ্গদুতে বাবুল দাস ও নানিয়ার চরে অমর জীবন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নীলফামারী সদর উপজেলায় আবু জার রহমান নির্বাচিত হয়েছেন। বগুড়া সদরে শুভাশিস পোদ্দার লিটন নির্বাচিত ও মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় ভানুলাল রায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কম বেশি 35% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া এই ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেন সিইসি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার সারা দেশে 87 উপজেলায় ভোট হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোট গ্রহণের পর নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
রাজধানীর আগারগাঁও নিজ কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের জানান ভোট পড়ার চিত্র। আমরা এ যাবৎ যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35+ হতে পারে, 35+ বেশি হতে পারে, কমও হতে পারে, 35+, কারণ নিশ্চিত করে বলতে আরও হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহায়তায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেও দাবি করেন সিইসি। অনিয়ম, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ভোটকে প্রভাবিত করতে পারেনি বলেও জানিয়েছেন সিইসি। খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো এমন নয় যে অবাধ ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করেছে বা প্রতিহত করেছে, তা নয়। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর ছিলেন। তাদের নিরলস পরিশ্রমের কারণে আমি বলবো তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উপকূলীয় উপজেলা সহ 20টি উপজেলার ভোট 9 জুন হবে বলেও ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। এই 20টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 জুন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিচারিক আদালতে মামলা জট কমাতে স্থানীয় সরকার পর্যায়ে পৌর এলাকার জন্য 2004 সালের বিরোধ মীমাংসা বোর্ড আইন সংশোধন জরুরি বলে সুপারিশ করেছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। রাজধানীর ব্র্যাকিন সেন্টারে আয়োজিত এক সেমিনারে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিছু সুপারিশ তুলে ধরেন। সেমিনারে দেশের বিভিন্ন এলাকার পৌরসভার মেয়ররা তাদের মতামত তুলে ধরেন। পৌরসভার বিরোধ মীমাংসা বোর্ড আইনে বর্তমানে বিচারিক আর্থিক সক্ষমতা 25,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ আছে, যদিও গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার 3 লাখ টাকায় উন্নীত হয়েছে। তাই পৌর এলাকার জন্য 10 লাখ টাকা পর্যন্ত উত্তীর্ণ করার প্রস্তাব দেন বক্তারা। প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম আলোচনায় যেসব সুপারিশ উঠে এসেছে সেগুলোর প্রস্তাবনা আকারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি আইন সংশোধন বা প্রণয়ন করার সময় খুবই বিচার বিশ্লেষণ এবং সংসদে বিতর্কের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন তারা সরকারের কোনো সহযোগিতা পাবে না। আইন তার নিজ গতিতেই চলবে। বুধবার কলকারখানা ও বাণিজ্যিক ভবনের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও বিনিয়োগ প্রতিবন্ধকতা নিয়ে জাতীয় কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এমপি আনার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনায় সরকার মর্মাহত। বলেন, তদন্ত না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এ সময় সালমান এফ রহমান বলেন, রাজধানীর বহুতল ভবন, মার্কেট ও বাণিজ্যিক ভবনের পার্কিংয়ের জায়গা দখলমুক্ত করতে 2 সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন থেকে দেশের নতুন কলকারখানা ও বাণিজ্যিক ভবনগুলোর অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার পরিবেশ, বিদ্যুৎ বিভাগ সহ সব কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে। তারপর জেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া যাবে। তিনি আরও বলেন, দেশের 10,000 কারখানা পরিদর্শন শেষে অনেক কারখানায় ত্রুটি পাওয়া গেছে। কয়েক ধাপে সব কারখানার ত্রুটি দূর করতে কাজ করছে। এছাড়া দেশের 16টি শ্রমঘন এলাকা পরিদর্শনের কথাও জানান তিনি। আগামী 1 জুলাই থেকে পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। ওয়াসা কর্তৃপক্ষ আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করেছে 16 টাকা 70 পয়সা, যা এখন আছে 15 টাকা 18 পয়সা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা বর্তমানে আছে 42 টাকা। বুধবার পত্রিকায় প্রকাশিত ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল্যস্ফীতির সমন্বয়ের লক্ষ্যে পানির দাম বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিল সহ সব ধরনের পানি ও পায়া নিষ্কাশনের ক্ষেত্রেও কার্যকর হবে। এর আগে করোনাকালে ঢাকা ওয়াসা 2 বছরে 2 বার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িয়েছিল। এবার নিয়ে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার পর 16 বছরে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ল 16 বার। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। তাই আমার মনে হয় যে
স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ সবার কাছে পৌঁছাতে সোশ্যাল মিডিয়া অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। স্বাস্থ্য সচেতনতায় সরকারের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া কার্যক্রম সফলভাবে পরিচালনার পর সকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। পর্যটন খাতের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। রাজধানীর বনানীর একটি হোটেলে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব এর আয়োজনে এই সম্মাননা দেয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ অব দ্য অ্যাফেয়ার্স শিলা শিপলাই, এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল ফারুক। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাদুর জাকারিয়া, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, মুসলিম লীগের সভাপতি আবুল খায়ের সহ আরও অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করবে দুদক। ৫ বছরে ৪০০ বিঘা জমির মালিক হয়েছেন সাবেক আইজিপি বেনজির, সম্পদের অনুসন্ধানে চিঠি। আওয়ামী লীগের তৈরি অসংখ্য আজিজ বেনজিরকে ধরতে হবে, দাবি মির্জা ফখরুলের। অপরাধীদের শাস্তি পেতেই হবে, জিরো টলারেন্সে শেখ হাসিনা, বলেছেন ওবায়দুল কাদের। এমপি হত্যায় এখনো মোটিভ বের করা সম্ভব হয়নি, জানিয়েছেন ডিএমপি কমিশনার। কলকাতায় উদ্ধার করা দেহের অংশের ফরেনসিক পরীক্ষা। শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্বে নির্ভরযোগ্য নাম বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।